হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান থেকে জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবদেহের গঠন আমরা পড়ছিলাম। এবং লাস্ট ক্লাসে পেজ নাম্বার 176 176 পাতা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এবং ক্লাস চলাকালীন তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য তোমরা কোন কোন জায়গাগুলো দেখে যাবে এবং সেখান থেকে কোন কোন প্রশ্ন আসে, কেমন ধরনের প্রশ্ন আসে, সেগুলো কিন্তু আমরা ক্লাস চলাকালীন আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি আগের ক্লাসগুলো, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে ক্লাস 8-এর পরিবেশের প্লেলিস্ট পাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো তোমরা পরপর দেখে নিও। আজকে আমরা দেখবো আমাদের আরও একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা বলেছিলাম এই ছবির মাধ্যমে যে প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একদম বাইরের যে পর্দা সেটা হচ্ছে কোষ পর্দা, তার বাইরে কোষ প্রাচীর কিন্তু থাকে না। কিন্তু উদ্ভিদ কোষ যখন আমরা আলোচনা করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে, এই যে হলুদ রঙের দেওয়া হয়েছে, এটা হচ্ছে কোষ পর্দা এবং তার বাইরে আরও একটা পর্দা থাকে বা প্রাচীর থাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। ওকে, এখানে দেখো পেঁয়াজের কোষে প্লাজমা পর্দার বাইরে একটা অতিরিক্ত পুরু স্তর থাকে, স্তরটি হলো কোষ প্রাচীর। প্রাণী কোষে কিন্তু এটা দেখা যায় না। এবং এখানে কোষ প্রাচীর সম্পর্কে বেশ কিছু কথা দেওয়া হয়েছে। বৈশিষ্ট্য মনে রাখবে, এটা হচ্ছে মৃত, পুরু, শক্ত এবং দৃঢ় এক ধরনের পর্দা। কেমন? এবং কোষ প্রাচীর উদ্ভিদকে একটা অতিরিক্ত সুরক্ষা প্রদান করে, প্রতিকূল পরিবেশের থেকে রক্ষা করে। কোষ প্রাচীরের ছিদ্রের সংখ্যা নির্দিষ্ট, এগুলো জাস্ট রিডিং পড়ে নেবে জায়গাটা। পরিবেশ ও উদ্ভিদ কোষের মধ্যে বৃহৎ অণুর আদান প্রদানও সীমিত। কোষ প্রাচীরের যান্ত্রিক দৃঢ়তার জন্য বাইরে লঘুসারক মানে হাইপোটনিক দ্রবণ যদি থাকে, হাইপোটনিক মানে হচ্ছে কোষের যে গাঢ়ত্ব তার থেকে বাইরের পরিবেশের গাঢ়ত্ব কম। ওকে, তাহলে লঘুসারক মানে লঘু বা কম গাঢ়ত্বের দ্রবণ থাকলে উদ্ভিদ কোষ সহজেই বেঁচে থাকতে পারে। এই কোষ প্রাচীরের রাসায়নিক গঠনের পার্থক্যের জন্য উদ্ভিদের কোনো অঙ্গ নরম, মাঝারি, শক্ত বা খুব শক্ত বা দৃঢ় কিন্তু হয়। ওকে, এবার দেখো এই জায়গাটা তোমাদের আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পাতা থেকে আসে, সেটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কি। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক স্কুলে ফার্স্ট টার্মের পরীক্ষায় দেখবে এই প্রশ্নটা আসবে। ওকে, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কি। তোমরা চাইলে তোমাদের কাছে যদি রাইমার্টিন থাকে, রাইমার্টিন সহায়িকা দেখতে পারো, প্রান্তিক প্রকাশনী বা ছায়া প্রকাশনী, যে কোনো রেফারেন্স বই থেকে করতে পারো। বা তোমরা যদি ভাবো যে এটা আমি বই থেকে করব, বই থেকে কিন্তু সুন্দর গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, দেখো এটা এটা উদ্ভিদ কোষের ছবি। তো এবার দেখা যাচ্ছে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যখন কোষটা মানে বড় হয়, তখন কোষ গহ্বরটাও বাড়ে। কোষ গহ্বরটা বাড়তে থাকে, গহ্বর মানে গর্ত, ছোট গহ্বর ছিল। তারপরে দেখো কোষ গহ্বরটা এত বড় হয়েছে যে এই যে সাইটোপ্লাজম এবং একটা নিউক্লিয়াস রয়েছে, সেগুলো একদম কোষ প্রাচীরের ধারে ধারে মানে কোষের পরিধি বরাবর সরে চলে এসেছে, একদম ধারে ধারে সরে সেটে গেছে পুরো। যেহেতু মাঝখানে যে গর্তটা বা গহ্বর, কোষ গহ্বরটা, সেটা বড় হয়ে গেছে। এই যে গঠন, যেখানে দেখতে পাচ্ছি আমরা যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস পুরো কোষের পরিধি বরাবর একদম সেটে গেছে, পরিধি বরাবর একদম সাইডে সাইডে লেগে গেছে, এই যে গঠন, সেটাকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। আমরা লিখব যে উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে, তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধি বরাবর কিন্তু সরে যায়। গহ্বরকে মানে কোষ গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলে। উদ্ভিদ কোষের কোষ গহ্বর যেটা, সেই গহ্বর কী কী জমা থাকে না, তো জল, অক্সিজেন, রেচন পদার্থ এগুলো জমা থাকে। ওকে, তাহলে এই জিনিসটা দেখবে, এখানে সেরকম আমাদের অত প্রশ্ন আসে না, এই জায়গাগুলো রিডিং পড়ে নেবে। এখানে আমরা চলে যাব উদ্ভিদ কোষের ক্ষেত্রে আরও একটা কোষীয় অঙ্গাণু থাকে, যেটা কিনা প্রাণী কোষে থাকে না, সেটা হচ্ছে প্লাস্টিড। ওকে, এই যে এটা একটা প্লাস্টিডের ছবি, ক্লোরোপ্লাস্টিড, এটা ক্রোমোপ্লাস্টিড, এটা লিউকোপ্লাস্টিডের ছবি আমরা এখানে দেখেছিলাম। এই যে এখানে একটা প্লাস্টিড রয়েছে, উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু প্লাস্টিড থাকে, যেটা কিনা প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। এবার এই প্লাস্টিড এবং নানা রঙের হয়, নানা রকমের হয়। প্রধানত প্লাস্টিডকে আমরা কটা ভাগে ভাগ করব, আমরা প্লাস্টিডকে 3 রকম ভাগে ভাগ করব। একটা হচ্ছে সবুজ রঙের প্লাস্টিড, যেটাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্টিড। কি বলবো? ক্লোরোপ্লাস্টিড। কী রঙের হয়? সবুজ রঙের হয়। কেন? তার মধ্যে এখানে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেটা হচ্ছে ক্লোরোফিল। তোমরা জানো যে গাছের পাতা সবুজ হয়, তার কারণ সেখানে কি থাকে? ক্লোরোফিল কিন্তু প্রেজেন্ট থাকে। সবুজ রঞ্জক পদার্থ মানে রং, সেটা কি? ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল থাকে বলে গাছের পাতা সবুজ হয়। তাহলে ক্লোরোপ্লাস্টিড, যেহেতু ক্লোরোফিল থাকে তার জন্য ক্লোরোপ্লাস্টিড। ওকে, ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা নামক এক বিশেষ গঠন লক্ষ্য করা যায়। এই যে গ্রানা মতো অংশ থাকে, আর এগুলো হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, অংশগুলো সাহায্যে যুক্ত থাকে।
ওকে, যাই হোক তাহলে গ্রানা থাকে, মানে পরপর পরপর চাকতির মতো অংশগুলো নিয়ে যুক্ত, মানে গঠিত জিনিসগুলো। ওকে, আর এদের উপস্থিতির কারণে উদ্ভিদের নানা অঙ্গ সবুজ হয়। অনেক সময় মূল এগুলোও সবুজ হয়, যদি ক্লোরোফিল থাকে মূলের মধ্যে তাহলে সেটাও কিন্তু, বা কাণ্ডগুলো সেগুলো সবুজ হবে। ওকে, ক্লোরোপ্লাস্টের ধাত্রে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, আমরা বলেছিলাম পুরো নাম এটা কিন্তু আছে কেমন, এটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর দেখো সবুজ রঙের যেটা প্লাস্টিড সেটাকে ক্লোরোপ্লাস্টিড বললাম। 2 নম্বর হচ্ছে কিছু কিছু প্লাস্টিড হয় যেগুলো হচ্ছে রঙিন, কেমন, কমলা রঙের হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে, মানে সবুজ ছাড়া অন্য যে কোনো রঙের হতে পারে, কেমন, সবুজ ব্যতীত মানে সবুজ ছাড়া, সেই ধরনের প্লাস্টিডকে আমরা বলবো ক্রোমোপ্লাস্টিড। কেমন, ক্রোমা, ক্রোমা মানে হচ্ছে কালার, ক্রোমা মানে হচ্ছে কালার, তাহলে রঙিন প্লাস্টিড, রঙিন প্লাস্টিড সবুজ রং বাদ দিয়ে অন্য যে কোনো রঙের প্লাস্টিডকে আমরা কী বলবো, ক্রোমোপ্লাস্টিড। এগুলো থাকে বলেই বিভিন্ন, আমরা দেখি উদ্ভিদে যে ফুলের যে পাপড়িগুলোর রং নানা রকমের হচ্ছে, তাই না, ফুল ফল বিভিন্ন রকম ফল হচ্ছে, কোনোটা রং হয়তো সবুজ হচ্ছে, কোনোটা হচ্ছে হলুদ হচ্ছে, অরেঞ্জের ক্ষেত্রে কমলা কালার হচ্ছে, কেমন, তাহলে বিভিন্ন ফলের যে রং সেগুলো কিন্তু এই ক্রোমোপ্লাস্টিডের জন্যই হয়। তাহলে বিভিন্ন সবুজ ছাড়া আরও বিভিন্ন রঙের যে ফলগুলো আমরা পাচ্ছি সেগুলোর রঙের জন্য, বা বিভিন্ন ফুল যেগুলো দেখতে পাচ্ছি নানা রঙের ফুল, সবুজ ছাড়া যে কোনো রঙের ফুল সেগুলোতে ক্রোমোপ্লাস্টিড থাকে। ক্রোমোপ্লাস্টিড কিন্তু ফুল এবং ফলের বর্ণ নির্ধারণ করে। ওকে, তাহলে ক্লোরোপ্লাস্টিডের কাজ কি হবে, মানে ক্লোরোফিল থাকে, তার কাজ হচ্ছে খাদ্য তৈরি করা বা খাদ্য সংশ্লেষ করা। ক্রোমোপ্লাস্টিডের কাজ হবে ফুল ফলের বর্ণ নির্ধারণ করা। আর 3 নম্বর প্লাস্টিড যার কোনো রং থাকে না, সেটা হচ্ছে বর্ণহীন, সেটার নাম কি, লিউকোপ্লাস্টিড। তাহলে এর কাজ কি হবে, এ খাদ্য তৈরি করতেও পারবে না, ফুল ফলের রঙও নির্ধারণ করতে পারবে না, তাহলে এর কাজ কি, এর কাজ হলো খাদ্য সঞ্চয় করা। ওকে, তাহলে 3 ধরনের প্লাস্টিডের নাম আর 3 ধরনের প্লাস্টিডের কাজ আমরা পড়লাম। এবার এখানে আমাদের দিয়েছে এই জায়গাগুলো, কোনটাতে কি তোমরা দেখেছো, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। কোষ গহ্বর উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে এবং বড় থাকে, মাঝখানে একটা বড় কোষ গহ্বর থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর থাকলে সেগুলো ছোট থাকে। প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কোনো প্লাস্টিড থাকে না। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না কিন্তু প্রাণী কোষে থাকে। এবার এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোষীয় অঙ্গাণু, এগুলো তো আমরা পড়লাম। এবার যদি এক কথায় আমরা বৈশিষ্ট্য পড়তে চাই, আমি তোমাদের এই জায়গাটা একবার রাইমার্টিন থেকে সংক্ষেপে একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট একবার একদম মানে রিডিং পড়ার মতো বা রিভিশন দেওয়ার মতো হয়ে যাবে। কোষ প্রাচীর আমরা দেখেছি উদ্ভিদ কোষে থাকে। জড় মানে মৃত, কোষ প্রাচীর কিন্তু সজীব নয়, মৃত। স্থিতিস্থাপক, ফ্লেক্সিবল, কেমন, ভেদ্য, এর মধ্যে দিয়ে উপাদানগুলো চলাচল করতে পারে। পুরু হয়, সেলুলোজ দিয়ে নির্মিত হয়। এর কাজ কোষের আকৃতি যান্ত্রিক দৃঢ়তা প্রদান। প্লাজমা পর্দা বা কোষ পর্দা সেটা উদ্ভিদ আর প্রাণী দুটো কোষেই থাকে, তাই না। অর্ধবেদ্য হয়, মানে কিছু কিছু উপাদান তার মধ্যে যেতে পারে, কিছু কিছু যেতে পারে না। সজীব, প্রোটিন, লিপিড, প্রোটিন, ত্রিস্তরীয় একক পর্দা। আর এর কাজ হচ্ছে কোষের আকৃতি প্রদান এবং প্রোটোপ্লাস্টকে মানে প্রোটোপ্লাজমকে বা কোষীয় অঙ্গাণুগুলোকে রক্ষা করা। সাইটোপ্লাজম উদ্ভিদ প্রাণী দুটোতেই থাকে, এটা বর্ণহীন জেলির মতো চটচটে অর্ধ স্বচ্ছ সজীব অংশ, বিভিন্ন অঙ্গাণুগুলো তার মধ্যে ভেসে থাকে, তাই না। তাহলে বিপাক ক্রিয়া অংশগ্রহণ করা আর কোষ অঙ্গাণুগুলোকে ধারণ করা। নিউক্লিয়াস দুটো উদ্ভিদ প্রাণী দুটোতেই থাকে। সাইটোপ্লাজম সবচেয়ে ঘন, মাঝখানে যে ঘন গোলাকার বস্তু সেটা হচ্ছে নিউক্লিয়াস। এটা গোলাকার হয়, দ্বি একক পর্দা দিয়ে ঘেরা থাকে এবং কোষের যাবতীয় জীবজ ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এরকমভাবে মাইটোকন্ড্রিয়া আমরা দেখেছি দ্বি একক পর্দা বিশিষ্ট, এর কাজ হচ্ছে কোষীয় শ্বসনে অংশগ্রহণ করা। গলজি বস্তু পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো, এগুলো কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে। লাইসোজোম আমরা পড়েছিলাম যে একক পর্দা বিশিষ্ট, এগুলো অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে। সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, এটা পর্দাবিহীন হয়, কেমন, এবং কোষ বিভাজনে প্রাণী কোষের বিভাজনে সাহায্য করে। রাইবোজোম এটাও পর্দাবিহীন, পর্দা থাকে না, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্লাস্টিড আমরা দেখছিলাম উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, এগুলো সালোক সংশ্লেষ। আমরা দেখেছিলাম ক্লোরোপ্লাস্ট যেটা, সেটা সালোক সংশ্লেষে সাহায্য করে। পরাগযোগ এটা ক্রোমোপ্লাস্টিডের সাহায্য, মানে ক্রোমোপ্লাস্টিড পরাগযোগে সাহায্য করে। যেহেতু ক্রোমোপ্লাস্টিড থাকে বলে উদ্ভিদের ফুলগুলো ফলগুলো রঙিন হয়, ফুলগুলো রঙিন হওয়ার জন্য মৌমাছি প্রজাপতি এগুলো আসে এবং ফুলে মধু খেতে বসে এবং বিভিন্ন ফুলে বসার ফলে পরাগ মিলন ঘটে বা পরাগযোগ ঘটে। খাদ্য সঞ্চয় লিউকোপ্লাস্টিডের কাজ। গহ্বর, কোষ গহ্বর উদ্ভিদ কোষে সাধারণত থাকে এবং রেচন পদার্থ অপসারণ করা উদ্ভিদের কোষান্তর অভিস্রবণে সাহায্য করে। তাহলে এই জায়গাগুলো দেখবে। এবারে এখানে দেখো একটা ছক দেওয়া হয়েছে, এই ছকটা আমরা দেখব।
এগুলো কিন্তু পড়বে, কেমন? পুরো ছক তো তোমাকে দিতেও পারে, নাও দিতে পারে, পুরো ছক কখনোই দেবে না ফার্স্ট টাইমের পরীক্ষায়। 3-4টে দিল, নিয়ে স্তম্ভ মেলাতে বললো, হয়তো 3-4টে, যে কোনো এগুলোর মধ্যে 3-4টে তোমাকে দেবে, নিয়ে স্তম্ভ মেলাতে দেবে। বা এমসিকিউর মতো প্রশ্ন দিতে পারে যে যে কোন কোষীয় অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়া অংশ নেয়। 4টে অপশান দিল, হয়তো ভ্যাকুয়াল দিল, লাইসোজোম দিল, গলগি বস্তু দিল এবং মাইটোকন্ড্রিয়া দিল, তখন মাইটোকন্ড্রিয়া হবে উত্তর। তাহলে এটা উত্তর কী হবে? কোষের শক্তি উৎপাদন অংশ নেয়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রাণী কোষে সাহায্য করে, সেটা হচ্ছে সেন্ট্রোজোম, 9 নম্বরের সঙ্গে যাবে সেন্ট্রোজোম। এরপরে নেক্সট হচ্ছে উদ্ভিদ কোষের যে অংশ থাকার জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়, কোন অংশ থাকার জন্য? উত্তর হবে কোষ প্রাচীর, কেমন? কোষ প্রাচীর থাকার জন্য। নেক্সট, কোষের মধ্যে যে অংশটার মধ্যে জিন থাকে সেটা হচ্ছে নিউক্লিওলাস, 4 নম্বরের সঙ্গে ম্যাচিং। চ্যাপ্টা থলি, লম্বা থলি আর ছোটো গহ্বরের ভাড়ার ঘর, সেটা হচ্ছে গলজি বস্তু। রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকায় যে অঙ্গাণু সংখ্যা বাড়ে, সেটা হচ্ছে লাইসোজোম, কেমন? নেক্সট দেখো, উদ্ভিদ কোষে এখানে জল, খাদ্য, রেচন বস্তু, বায়ু, এগুলো কিন্তু জমানো থাকে, সেটা হচ্ছে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর। সাইটোপ্লাজমকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা, খাদ্য তৈরি ক্লোরোপ্লাস্টিড, এটা হচ্ছে লিউকোপ্লাস্টিড, ফুল ফল, এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, মানে প্লাস্টিডের কাজ এক কথায়। তাহলে 5 নম্বরে এই প্লাস্টিড দেওয়া হয়েছে, প্লাস্টিডটা করবে এটা, ওকে। আর এটার সঙ্গে কোনটা ম্যাচ হবে? প্রোটিন সংশ্লেষকারী কোষে এন্ডোপ্লাজমীয় জালিকার বাইরের দেওয়ালে বা যা লেগে থাকার জন্য অমসৃণ লাগে, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম থাকলে অমসৃণ হবে, ওকে, এটা রাইবোজোম। এবার প্রোটিন তৈরিতে কোন কোন অঙ্গাণু সাহায্য করে? মেন হচ্ছে রাইবোজোম, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, ওকে। এছাড়াও নিউক্লিওলাস, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকাও কিন্তু সাহায্য করে। তাহলে 1, 2, 3, 4টে উত্তর হবে। তারপর সংশ্লেষ, সঞ্চয়, ক্ষরণে সাহায্য করে, মেন হচ্ছে গলজি বস্তু। এছাড়া এন্ডোপ্লাজমিক জালিকা, ভ্যাকুয়ালও হবে, ওকে। ভ্যাকুয়াল যেহেতু সঞ্চয়ে সাহায্য করে। উদ্ভিদ কোষে খাদ্য সংশ্লেষ এবং ভাঙন বিপরীতমুখী কাজ। খাদ্য সংশ্লেষ করে ক্লোরোপ্লাস্টিড বা শুধু প্লাস্টিড বলতে পারি, আরও ভালো করে বলে ক্লোরোপ্লাস্টিড। আর ভাঙন, খাদ্যকে ভেঙে শক্তি বার করে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে কোষের শক্তিঘর। তাহলে খাদ্য সংশ্লেষ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টিড, ভাঙন হবে মাইটোকন্ড্রিয়া। প্রাণী কোষের ভেতরে প্রোটিন সংশ্লেষ করে নিউক্লিওলাস, রাইবোজোম, কেমন? এছাড়া এন্ডোপ্লাজমিক জালিকাও হবে। আর প্রোটিন পাচন করে না তো লাইসোজোম। এরপরে গলজি বস্তু কী থেকে তৈরি হয়? এন্ডোপ্লাজমিক জালিকা থেকে তৈরি হয়। লাইসোজোম তৈরি হয় গলজি বস্তু থেকে, এগুলো মনে রাখবে, কেমন? ড্যাশ অঙ্গাণু থেকে লাইসোজোম তৈরি হয়, উত্তর হবে গলজি বস্তু, ওকে। কোন অঙ্গাণু থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয়? কোষ পর্দা। রাইবোজোম কী থেকে তৈরি হয়? নিউক্লিওলাস, এরকমভাবে প্রশ্ন আসে। নখ চুলের প্রান্তদেশের কোষগুলি বারবার বিভাজিত হয়ে নখ চুলের বৃদ্ধি ঘটায়, এগুলোতে কোন অঙ্গাণু সক্রিয় থাকে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম থাকে বলে কোষ বিভাজন হয়, দ্রুত কোষ বিভাজন হয়, এই জন্য নখ চুল আমাদের শরীরে বারবার বাড়তে থাকে, ওকে। তাহলে সেখানে সেন্ট্রোজোম বেশি থাকে। শ্বেত রক্তকণিকাগুলি নিজের কোষের মধ্যে রোগ জীবাণু পাচন করে ধ্বংস করে, ওই সময় কোন অঙ্গাণুটার সংখ্যা বেড়ে যায় এবং কেন? যেহেতু রোগ জীবাণু ধ্বংস করে, রোগ জীবাণুকে ধ্বংস করে কোষটাকে পাচিত করে, এ কারণে লাইসোজোমের সংখ্যা বেড়ে যায়। এখানে দেখো, খাওয়ার পরে পরে পাকস্থলী উৎসেচক ক্ষরণকারী গ্রন্থি কোষগুলোতে কোন অঙ্গাণুটির সংখ্যা বেড়ে যায়? না তো গলজি বস্তু। গলজি বস্তু কোষের মধ্যে বিভিন্ন ক্ষরণ বস্তুর ক্ষরণের মাত্রা বাড়িয়ে দেয়, হরমোন হতে পারে, উৎসেচক হতে পারে। তাহলে উৎসেচকের ক্ষরণ মাত্রা বাড়াবে কে? গলজি বস্তু। উৎসেচক বেশি পরিমাণে বের হবে, তাহলে খাদ্য পরিপাকের জন্য এনজাইম বেরিয়ে আসবে, সেই এনজাইমগুলো বা উৎসেচকগুলো খাদ্য পরিপাকে সাহায্য করবে। অন্ত্রের দেওয়ালে পেশি কোষগুলি আস্তে আস্তে নড়াচড়া করে, কিন্তু হাত পায়ের পেশি কোষগুলি নড়াচড়া করে খুব তাড়াতাড়ি। তাহলে হাত পায়ের পেশির কোষে কোনগুলো সংখ্যা বেশি রয়েছে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আছে বলেই, সংখ্যা বেশি রয়েছে বলে সেখানে মানে খাদ্যবস্তু সেগুলো দ্রুত ভেঙে যায়, সেখান থেকে প্রচুর শক্তি তৈরি হয়, এ কারণেই হাত পাগুলো নড়াচড়া বেশি হয়, ওকে। তাহলে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম, কেমন? এই যে জায়গাটা রয়েছে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ও কোষের উপর প্রভাব, আর একটা ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা যদি ক্লাস 8-এর ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই 3টে বিষয়ের সম্পূর্ণ নোটস চাইছো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা এই পুরো 3টে সাবজেক্ট বা যে কোনো একটা সাবজেক্টের নোটস কিন্তু নিতে পারো, কেমন? এই জন্য একটা ন্যূনতম ফি রয়েছে, ফোনপের মাধ্যমে পেমেন্ট করার পরেই কিন্তু তোমরা নোটসগুলো পাবে। যেহেতু আমাদের অলরেডি পেড গ্রুপ রয়েছে, সেখানে মান্থলি সিস্টেমে পেমেন্ট করা, মানে স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু মাসে মাসে ফি দিয়ে, মানে তারা কিন্তু ওই গ্রুপের মধ্যে নোটসগুলো পায়।
তোমরা যদি একসঙ্গে, তোমরা যেহেতু যারা অনেকে নতুন এসছো, যারা একসঙ্গে নোটস পেতে চাইছো তাদের জন্য আমি পরীক্ষার আগে ফার্স্ট টার্মের এই 3টে বিষয়ের নোটস একদম দিতে চাইছি। সম্পূর্ণ নোটস তোমরা ফার্স্ট টার্মে পাবে। ওকে, ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, তাহলে কীভাবে তোমরা নোটসগুলো পাবে বা কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে সেটা তোমরা হোয়াটসঅ্যাপে জানতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।